ডাবল ক্লিক করতেই মনিটরের রঙিন ছবিটা পাল্টে গেল, আর ঠিক তখনই পারফিউমের গন্ধ নাকে এলো রিতেনের। সুতরাং কিবোর্ডে আঙুল চালানো থামিয়ে মনিটরের দিক থেকে চোখ সরালো সে। বর্ষা এসে দাঁড়িয়েছে ওর কাছে। কি দারুণ দেখাচ্ছে ওকে, গাঢ় নীলের ওপর সাদা ফুল ফুল চুড়িদার পরে, গলায় সাদা ওড়না, কপালে টিপ, চোখে কাজল, নাকে সর্ষের দানার মতো নাকফুল। অফিসের কাজ ছাড়া খুব একটা রিতেনের কাছে আসে না বর্ষা, আর যদিও বা হঠাৎ করে আসে তো 2-5 মিনিটের বেশি দাঁড়ায় না। রিতেনই বরং এই প্রোগ্রামটি একটু ট্রাবল দিচ্ছে, অমুক ট্রফিটা কি তোমার কাছে আছে, ম্যানেজার সাহেব ডিপার্টমেন্ট ছেড়ে কোথায় গেলেন বলো তো, এইসব ছল ছুতোয় ওর সিটের কাছে যায়। সেখানে আশাবাদী 2-4 জন পুরুষের ভিড় সবসময় লেগেই আছে, তাই রিতেনের কেমন যেন লজ্জা করে, অথচ সিটের কাছে না গিয়েও পারে না। ভেতর থেকে কে যেন ওকে তাড়িয়ে নিয়ে যায়। বর্ষার টেবিলের কাছে গেলে রিতেনের অস্কার পুরস্কারের কথা মনে পড়ে। দ্য নমিনিজ আর বলেই 4-5টা নাম, আর তারপরে দ্য অ্যাওয়ার্ড গোজ টু ... এই অফিসে 4-5 জন সে অস্কার নমিনির মতোই ওর চারপাশে ঘুরঘুর করছে, তার মধ্যে রিতেনও একজন। অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত কে পাবে কে জানে। রিতেন দা, একটা হেল্প করবেন? তোমাকে হেল্প করার জন্য আমি পুরোপুরি তৈরি, বলো কি করতে পারি। আপনার মোবাইল ফোনটা একটু ইউজ করতে দেবেন? অবশ্যই, ইচ্ছে হলে সারাদিনও রাখতে পারো। না না, জাস্ট একটা ফোন করব, অফিসের ফোন থেকে কিছুতেই লাইন পাচ্ছি না। ওকে, আমি কি সিট ছেড়ে উঠে যাব? না না, আপনি থাকতে পারেন, প্রাইভেট কিছু না, দিদির সঙ্গে একটু কথা বলবো। অসুবিধা নেই, তুমি কথা বলো, আমি পাশেই দাঁড়াচ্ছি। আমার কিছুক্ষণ সময় নিতে হবে। আমার কথা শেষ রিতেন দা, আপনি আসুন। অনেক চার্জ উঠল না? হ্যাঁ, সাংঘাতিক। কাল থেকে টোল পড়া টিনের বাটি নিয়ে নিচে গণেশ অ্যাভিনিউয়ের ফুটপাতে ঘুরতে হবে। তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। আজকের দিনটা সাবধানে থেকো। কেন? আমাদের অফিসে নেকড়ে আর হায়না তো কিছু কম নেই। হাই রেইন, আমার কম্পিউটারে কিছু ডাটা ঢোকানোর ব্যবস্থা করো তো। ও রিতেন দা, মোবাইল ফোনটা নেওয়ার পর থেকে দেখছি আপনার ভাব হেভি বেড়ে গেছে। আগে তো আপনাকে কেউ পাত্তাই দিত না, এখন থোড়া থোড়া দিচ্ছে, কি বলেন? ওকে, চলি। প্রকাশদার কথায় কিছু মনে করবেন না। না না, মাইন্ড করিনি, ব্যাপারটা খুব স্পষ্ট। নেকড়ে হায়নাকে কামড় বসিয়ে গেল। আরো একটা নেকড়ে এদিকেই আসছে। তুমি সিটে ফিরে যাও, আমি আর কামড় খেতে চাই না, বরং বিকেলের দিকে 10 মিনিট গল্প করা যাবে। ওকে। ওদের ডিপার্টমেন্টাল ডেপুটি ম্যানেজার মঙ্গল পুরকায়স্থ ওদের দিকে এগিয়ে আসছে দেখে রিতেন আগে ভাগে বর্ষাকে পাঠিয়ে দিল। অফিসে সবাই আড়ালে তাকে মঙ্পু বলে। মঙ্পু একজন অস্কার নমিনি, যদিও তার বয়স 55। তার একটি ছেলে, একটি মেয়ে এবং স্ত্রী আছে। আর কি আশ্চর্য, বর্ষা উঠে যাওয়ার পর মঙ্পু ও কম্পাসের অনুগত কাটার মতো গতিপথ পাল্টে বর্ষার পিছু পিছু হাঁটতে শুরু করল। গত 4-5 বছর যে কটা সফটওয়্যার কোম্পানি নাম করেছে, তাদের মধ্যে রিতেনদের কোম্পানি সফট কর্পোরেশন বেশ এগিয়ে আছে। এখানে প্রোগ্রামার হিসেবে মাইনেও খারাপ পায় না রিতেন, কিন্তু ফ্যামিলি বার্ডেন থাকায় অর্ডার সাপ্লাই ছোটখাটো একটা ব্যবসাও চালায়। ব্যবসার ক্ষেত্রে মাস 2 হলো মোবাইলটা নিয়েছে। রিতেনের ছোট ভাই ব্রতিন বিএসসি পাশ করেছে গত বছর, তারপর ব্যবসার পাশে এসে দাঁড়িয়েছে। ফলে রিতেন খানিকটা হাঁপ ছাড়তে পেরেছে। হঠাৎই বিপ বিপ করে 2বার শব্দ হলো। চমকে উঠল রিতেন। প্রথমে মনে হলো ওর ফোনের ব্যাটারি হয়তো কাবু হয়ে পড়েছে, কারণ সাধারণত ব্যাটারি লো হলেই বিপ শব্দ হয়, কিন্তু সে তো একটা শব্দ, 2বার তো নয়। তখনই খেয়াল হলো সেলফোনে কেউ কোনো মেসেজ পাঠালে 2বার বিপ বিপ শব্দ হয়। দিন 7 আগে হ্যান্ডসেট রিপেয়ার করার জন্য একজন টেকনিশিয়ানের মেসেজ পেয়েছিল রিতেন, সঙ্গে তার নাম্বার। পকেট থেকে মোবাইল ফোনটা দেখে তার এলসিডি প্যানেলে একটা মেসেজ ফুটে উঠেছে। সেটা ভারী অদ্ভুত। Seductive friendship with sweet ladies, secrecy guaranteed। তারপর 2টা ফোন নাম্বার। এর মানে কি? মিষ্টি মেয়েদের সাথে অন্যায় বন্ধুত্ব? কেউ জানতে পারবে না।
মিনিট খানেকের জন্য রিতেনের মনটা চঞ্চল হয়ে উঠল। কোন মেয়ের সঙ্গে কখনো সেরকম ঘনিষ্ঠতা হয়নি, সেরকম সুযোগও আসেনি। পড়াশোনা শেষ হবার আগে ওর বাবা মারা যান। ভাই বোন দুটো তখন ছোট ছোট। মা ক্রনিক আলসারের রোগী। দীর্ঘদিন ধরে সংসার যুদ্ধে লড়ে গেছে সে একাই। মায়ের বয়স আরো বেড়েছে অসুখটাও। ছোট বোন মিলিরও এখনো বিয়ে দেয়া হয়নি। মা সবসময় করে। রিতেন মায়ের কাছ থেকে আরো 2 বছর সময় চেয়েছে। বলেছে 2 ভাই মিলে ব্যবসা দাঁড় করিয়ে মিলিকে ভালোভাবে পাত্রস্থ করবে। কিন্তু মাঝে মাঝে মোর মনে হয় শেষ পর্যন্ত কথা রাখতে পারবে তো। নিজেকে নিয়েও ভাবে রিতেন। বয়স 30 পেরিয়ে গেল। এই বয়সে একজন সুপুরুষ যুবকের জীবনে যেসব সুন্দর সুন্দর ঘটনা ঘটে তার কিছুই ওর জীবনে ঘটল না। হয়তো এই জন্যই মোবাইল ফোনের মেসেজটা ওর মনে দাগ কাটল। ফোন নাম্বারটা মুখস্থ হয়ে গেল সহজেই। তারপর আবার ভাবলো, এ আবার সেই পার্টি লাইন বা টেলিফ্রেন্ডের মতো নয় তো, যত ভালোবাসা শুধু টেলিফোনে। না, ওসব টেলিফোন টোন নয়। আসল ব্যাপারটা ওর একবার পরখ করে দেখতে ইচ্ছা করছে। রিতেন ভাবলো, তাহলে ওই নাম্বার একটা ফোন করে দেখলে কেমন হয়। সেদিন 5:30 নাগাদ অফিস ছেড়ে বেরিয়ে গেল সে। সেদিনের রাতে 8টা নাগাদ মেসেজটা আরো একবার এলো। রিতেন পাড়ার চায়ের দোকানে বসে 1 কাপ চা সামনে নিয়ে বর্ষার কথা ভাবছিল। মন টন ভীষণ খারাপ। ঠিক তখনই বিপ বিপ শব্দটা আবার হলো। হঠাৎই রিতেনের মাথার মধ্যে কি যেন হলো। উশৃঙ্খল হতে খুব সাজ জাগলো। বর্ষার উপর অনেকটা অভিমান নিয়ে চায়ের কাপ ফেলে রাস্তায় বেরিয়ে এলো। কাছাকাছি একটা ফোন বুথে ঢুকে পড়ে বোতাম টিপল। ডায়াল করে একটু পরে ও প্রান্তে একজন মহিলার মিষ্টি গলা পেল। হ্যালো, আপনারা আমার মোবাইল ফোনে একটু আগে একটা মেসেজ পাঠিয়েছেন। সকালেও মেসেজটা একবার পেয়েছিলাম। আপনার মোবাইল নাম্বারটা কাইন্ডলি বলবেন স্যার? হ্যাঁ, 0598730065। ও, আপনি মিস্টার রিতেন মিত্র, রাইট? হ্যাঁ, মানে আমার নাম আপনারা মানে কিভাবে? রিল্যাক্স মিস্টার মিত্র, আপনি ফর নাথিং নার্ভাস হচ্ছেন। আমাদের বিজনেসের ক্যাপিটালই হচ্ছে সিক্রেসি আর প্রাইভেসি। আপনি কাল সন্ধ্যে 7টায় আমাদের অফিসে চলে আসুন। আমাদের এনরোলমেন্ট ফি 200 টাকা, আর তারপর সার্ভিস অনুযায়ী চার্জ। ঠিক 7টায় আসবেন কিন্তু, আর ঘাবড়াবার কিছু নেই। আমাদের এখানে আসলে আপনার ভালো লাগবে। তবে হ্যাঁ, মনে রাখবেন 3 তলার ফ্ল্যাট। ফ্ল্যাটের দরজার সামনে নেম প্লেটে লেখা আছে মিস্টার পি দত্তগুপ্ত, ক্লিয়ারিং এজেন্ট। ওখানে লোক থাকবে, তাকে 200 টাকা দিবেন ক্যাশ। তারপর আমরা আপনাকে খুশি করার জন্য যা যা দরকার সব করব। গুড নাইট। কিন্তু হ্যালো হ্যালো, কেমন একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পেল রিতেন। মনে মনে বেশ কৌতূহল হচ্ছিল। 200 টাকা খুব বেশি না, কিন্তু তারপর কত? 300, 500, 1000? একবার মাত্র ব্যাপারটা চেখে দেখতে ক্ষতি কি? মা, মিলি, ব্রতিন, বর্ষা কেউ কিছু টেরই পাবে না। পরদিন কাটায় কাটা সন্ধ্যা 7টায় দত্তগুপ্তর ফ্ল্যাটে গিয়ে হাজির হল রিতেন। ফ্ল্যাট বাড়িটা বেশ পুরনো ধাঁচে, তবে অভিজাত পয়সাওয়ালা মানুষজনই এইসব বাড়িতে থাকে। বাড়িতে ঢুকে প্রথম যে ব্যাপারটা নজরে পড়ে তা হল নির্জনতা। সিঁড়ি আর অলিন্দ দেখে মনে হয় না এখানে কেউ থাকে। পালিশ করা বিশাল কাঠের দরজা। দরজার ডান দিকের ফ্রেমে কলিং বেলের বোতাম। বেল বাজার বেশ কিছুক্ষণ পর শব্দ করে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই পারফিউমের উগ্র গন্ধ তাকে স্বাগত জানালো। দারুণ সাজগোজ করে একজন মহিলা ভ্রু কুচকে রিতেনের দিকে তাকিয়ে আছে। ফর্সা গোলগাল চেহারা, কোকড়ানো চুল। মহিলা বড় বড় শ্বাস ফেলছিলেন। রিতেনেরও গলা শুকিয়ে যাচ্ছিল। কপালের পাশ দিয়ে ঘামের রেখা গড়িয়ে পড়ছে। রুমাল বের করে সে ঘাম মুছতে মুছতে বলল, আমার নাম রিতেন মিত্র। 7টায় আসার কথা ছিল। আসুন, ভেতরে আসুন। আমার 200 টাকা দেবার কথা ছিল। ও হ্যাঁ, দিন না। আপনি একটু বসুন, আমি মিস্টার দত্তগুপ্তকে খবর দিয়ে আসছি।
আসুন, উনি এক্ষুনি আসছেন। আমি আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। কথাটা বলেই মহিলা ফ্ল্যাটের সদর দরজা খুলে ব্যস্ত পায়ে চলে গেলেন। মহিলা কেমন যেন এলোমেলো ব্যস্ততা দেখাচ্ছিল। নার্ভাস ভাবে বারবার শাড়ি ঠিক করছিলেন। রিতেন অপেক্ষা করার জন্য তৈরি হয়ে টেনশন কাটাতে সিগারেট ধরালো। প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পর রিতেনের ধৈর্যে টান পড়ল। এদিক ওদিক তাকিয়ে একটু ইতস্তত করে তারপর ফ্ল্যাটের ভেতরে যাওয়ার দরজাটার কাছে গিয়ে দাঁড়ালো। কান পেতে কথাবার্তা শোনার চেষ্টা করল। না, কোনো শব্দ নেই। এই ফ্ল্যাটটা হয়তো শুধু যোগাযোগের অফিস। সুইট লেডিসরা থাকে অন্য কোথাও, হয়তো নিজের নিজের রাস্তা নাই। দরজা চাপ দিতে পাল্লা খুলে গেল। সামনে পরপর দুটো ঘরেরই দরজা হাট করে খোলা। একটা অন্ধকার আর একটা আলো জ্বলছে। চুরুটের হালকা গন্ধ নাকে আসছিল রিতেনের। মিস্টার দত্তগুপ্ত কি চুরুট খাচ্ছেন? যে ঘরটাতে আলো জ্বলছিল, রিতেন পা টিপে টিপে সেই ঘরটার দিকে গেল। ঘরের চৌকাঠে দাঁড়িয়ে দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল সে। কি যেন একটা দুরন্ত গতিতে ছুটে এসে ওর হৃৎপিণ্ডে ধাক্কা মারল। বুকের ভেতরের ধুকপুকানি থেমে গেল কয়েক লহমার জন্য। ঘরের ধপধপে বিছানায় চিৎপাত হয়ে পড়ে আছে শার্ট প্যান্ট পরা একজন মানুষ। তার হাত পা অস্বাভাবিক ভঙ্গিতে এদিক ওদিক ছড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কারণ মুখের উপর একটা বালিশ চাপা দেয়। ইনি কি মিস্টার পি দত্তগুপ্ত? কে জানে। বিছানার খুব কাছে গিয়ে দাঁড়াতেই বালিশের গায়ে পোড়া গর্তটা চোখে পড়ল। বালিশটা একটানে সরাতে দত্তগুপ্তকে দেখা গেল। তার ধ্বংস হয়ে যাওয়া মুখটা আসলে দেখতে কেমন ছিল সেটা আন্দাজ করাও কঠিন। ভুতুরে অভিজ্ঞতা দিয়ে রিতেন দত্তগুপ্তের পাশ দেখার চেষ্টা করলো। ওর শরীরটা এখনো গরম আছে। সুতরাং যেই খুন করুক, ব্যাপারটা খুব বেশি আগে হয়নি। কে খুন করলো দত্তগুপ্তকে? ওই মহিলা নয় তো? সারা ঘর জুড়ে ধস্তাধস্তি চিহ্ন দেখা যাচ্ছে। কোন মেয়ের পক্ষে কি সম্ভব এতটা নৃশংস হওয়া? হতেও পারে দত্তগুপ্তকে খুন করে ওই মহিলা ফ্ল্যাট ছেড়ে পালানোর মতলব আছে। তখনই রিতেন এসে হাজির। এই প্রথম কৌতূহলকে ছাপিয়ে ভয় ওর মনে বাসা বাঁধল। একটা নির্জন ফ্ল্যাটে রিতেন আর একটা ডেড বডি। এখন যদি কেউ আসে তাহলে কি ভাববে? আচ্ছা, যদি পুলিশ আসে? প্রায় দৌড়ে রিসেপশনে চলে এলো। ওকে আরো চমকি দিয়ে রিসেপশনের ফোনটা বাজতে শুরু করল। ভাবলে কিছুক্ষণ দম আটকে দাঁড়িয়ে থেকে রিসিভারটা তুলে কাউন্টারের উপর নামিয়ে রাখলো। হঠাৎই ওর মনে হলো, আমার নাম, মোবাইল নাম্বার সবই দত্তগুপ্তের কাছে আছে। এই খুনের তদন্ত করতে এসে পুলিশ যদি সেসব খুঁজে পায়, তাহলে আমাকেই হয়তো মার্ডারার বলে সন্দেহ করবে। আর তাছাড়া বাড়িতে, অফিসে সবাই জেনে যাবে আমি এই ফ্ল্যাটে কেন এসেছিলাম। আমার মনের অবস্থাটা কেউ বুঝতে চাইবে না। শুধু অভিযোগের আঙুল তুলেই চেনা জানা মানুষজন তাদের দায়িত্ব শেষ করবে। রিতেন চটপট চলে গেল রিসেপশন কাউন্টারের ওপারে। কম্পিউটারের হার্ড ডিস্কের থেকে ওর নাম সহ সব ডিটেইল অভ্যস্ত হাতে মুছে ফেলল। এবার রিসেপশনের ড্রয়ারে রাখা সব ডিরেক্টরিতে পাগলের মতো নিজের নাম খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা ডায়েরি গোছের পাতা পেল। তাতে অনেক মেয়ের নাম্বার লেখা, আর প্রত্যেকটা মেয়ের নামের পাশে ব্র্যাকেটে আরো একটা ছোট নাম লেখা। লিস্টটা দ্রুত নজর বোলাতে গিয়ে মারাত্মক একটা ধাক্কা খেল রিতেন। বর্ষা দাশগুপ্ত, ব্র্যাকেটে কঙ্কনা, আর ফোন নাম্বার। বর্ষার নাম এখানে কেন? ওর ফোন নাম্বার জানি না, তবে নাম পদবি দুটোই মিলে যাচ্ছে। ওর সঙ্গে দত্তগুপ্তের কি সম্পর্ক? একটা কাগজে বর্ষার নাম্বারটা টুকে নিয়ে বুক পকেটে রাখলো। আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও যখন ওর নাম্বার বা ফোন নাম্বার পেল না, তখন খানিকটা স্বস্তি পেল। সব কাজ শেষ হতেই পকেট থেকে রুমাল বের করে ফ্ল্যাটের যেখানে যেখানে ওর ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা সব জায়গাগুলো ভালোভাবে মুছে ফেলল। তাড়াহুড়ো করে কাজ শেষ করে খুব সাবধানে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে এলো। কিন্তু দোতলা সিঁড়ি দিয়ে যখন নামছে, তখন মোটাসোটা একজন ভদ্রলোকের সাথে দেখা। সে দত্তগুপ্ত কোন ফ্ল্যাটে থাকে জিজ্ঞেস করতে রিতেন ভুল করে বলে দিল বাংলা 3 তলা, ইংরেজি 2nd ফ্লোর। কিন্তু সাথে সাথে বুঝতে পারলো সে কি সাংঘাতিক ভুল করে ফেলেছে। কিন্তু এখন আর কিছুই করার নেই, তাই চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ল।
পার্ক সার্কাস ময়দানের কাছে ফুটপাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বড় বড় নিঃশ্বাস নিল রিতেন। তারপর পকেট থেকে মোবাইল ফোনটা বের করে চিরকুটে লেখা বর্ষার নাম্বারটা দেখে নিল। কাঁপা হাতে ভীরু মনে সেই নাম্বারে কল দিল রিতেন, আর মনে মনে প্রার্থনা করতে লাগলো দত্তগুপ্তের বর্ষা আর ওর বর্ষা যেন এক না হয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ও প্রান্ত থেকে ফোন ধরে কেউ একজন হ্যালো বলল। তখন ওর চোখের সামনে পার্ক সার্কাস অঞ্চলটা বন বন করে লাট খেয়ে কোন রকম সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। কারণ হ্যালো হ্যালো হ্যালো, রিতেনদা বলছি, তোমার সাথে এক্ষুনি খুব জরুরি দরকার আছে। রিতেন দা, আপনি আমার নাম্বার পেলেন কি করে? ওসব পরে বলবো, এক্ষুনি তোমার সাথে দেখা হওয়া দরকার। না, বরং কাল অফিসে বলবেন। বর্ষা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 2 বছর ধরে তোমার সাথে একই সেকশনে কাজ করছি, কোনোদিনও তোমার ফোন নাম্বারটাও জানতে চেয়েছি, কিন্তু এখন খুবই এমার্জেন্সি, আমাদের এক্ষুনি দেখা হওয়া দরকার। ফোনে সব কথা বলা যাবে না। কাল পর্যন্ত ওয়েট করা যায় না? তাহলে অফিসে কোন ক্লিয়ারিং এজেন্টকে চেনো? পার্ক সার্কাসে 3 তলায় ফ্ল্যাট। না তো, চিনতে পারছি না তো। কেন, চেনার কথা? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, অতএব আঙুল বাঁকাতে হবে। কারণ সিক্রেসি আর প্রাইভেসি ছিল দত্তগুপ্তের ক্যাপিটাল। এখনো চিনতে পারছো না? আরে, যে দত্তগুপ্ত তোমার নাম রেখেছে কঙ্কনা। ও, একটা ভালো খবর আছে। দত্তগুপ্ত ঘন্টা 1.5 আগে তার ফ্ল্যাটে মার্ডার হয়েছে। কি বলছেন রিতেন দা? হ্যাঁ, ঠিকই বলছি। এবার নিশ্চয়ই তোমার দেখা করতে কোনো অসুবিধে হবে না। তুমি আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো। আরো আধা ঘন্টা পর রাত 8:30 নাগাদ মৌলালির মোড়ের কাছাকাছি একটা রেস্তোরাঁয় চা আর অমলেট নিয়ে মুখোমুখি বসেছে রিতেন আর বর্ষা। রিতেন নিচু গলা বর্ষাকে সব খুলে বলল। ওর অন্যায় বন্ধুত্বের আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে ক্ষোভে লজ্জায় ওর গলা জড়িয়ে আসছিল। বর্ষা তখন ফ্যাকাশে মুখে পাথর হয়ে বসে আছে, চোখে শূন্য দৃষ্টি। নিঃসঙ্গতায় পাগলের মতো লাগছিল আমার, মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দিও। রিতেন দা, এখন কি হবে? এখন চুপ করে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। তবে পুলিশ হয়তো 2-4 দিনের মধ্যে তোমাকে ফোন করতে পারে। তখন আমি কি বলবো? পুলিশের প্রশ্নটা যদি আমি তোমায় জিজ্ঞেস করি, দত্তগুপ্তের ফ্ল্যাটে তোমার নাম আর ফোন নাম্বার পাওয়া গেল কেন? দত্তগুপ্তের ব্যবসা মেয়ে নিয়ে, তবে ওনার ব্যবসার অনেকগুলো স্তর রয়েছে। তার একেবারে প্রাথমিক স্তর হচ্ছে টেলিফোনে বন্ধুর মতো সুখ দুঃখের গল্প করা। তার পরের স্তর টেলিফোনে নোংরা গল্প করা। এর পরের ধাপে টেলিফোনে নয়, একেবারে মুখোমুখি গল্প এবং প্রেম করা। তবে তবে কিছুতেই শরীর ছোঁয়া চলবে না। দত্তগুপ্তের মাসলম্যানরা সেটা নজর রাখত। এর পরে আসছে বডি লাইন লেভেল, যেখানে সবই চলত। নানান ধরনের ক্লায়েন্টের জন্য দত্তগুপ্তের নানান ধরনের ব্যবস্থা ছিল। তুমি কোন লেভেলে কাজ করতে বর্ষা? আমার চাকরি ছিল প্রথম লেভেলের। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে আমাকে নানান ধরনের ক্লায়েন্টের সঙ্গে সুখ দুঃখের গল্প করতে হতো। এর জন্য মাসে আমি 1,500 টাকা করে পেতাম। টেলিফোনে আমার ছদ্মনাম ছিল কঙ্কনা। তুমি বলতে চাচ্ছ
তুমি কখনোই অন্য লেভেলে কাজ করনি? না, দত্তগুপ্ত আমাকে বহুবারই বলেছেন প্রাথমিক স্তর থেকে ওপরের গুলোয় উঠতে, তাতে টাকাও পাওয়া যাবে অনেক বেশি। কিন্তু আমি রাজি হইনি। টাকার প্রয়োজন মেটানোর জন্য আমি এই কাজ করতাম ঠিকই, তবে তার জন্য আমি আমার রুচি বিসর্জন দেইনি। তুমি এরকম একটা কাজের সাথে নিজেকে জড়ালে কিভাবে? টেলিগার্ল হওয়ার এই চাকরিটা আমি পাই আমার এক বান্ধবীর মারফত। তখনও আমি আমাদের এই কোম্পানিতে চাকরিটা পাইনি। খুব অভাবের সময় ওই চাকরিটা আমাকে দারুণ সাহায্য করেছে। তাছাড়া দত্তগুপ্ত আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি বা অন্যায় প্রস্তাবও দেয়নি, তাই কাজ করতে আমার খুব একটা অসুবিধাও হয়নি। আর আমার পরিচয়ও কেউ জানত না। রিতেনদা, আপনি হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে যা যা বললাম তা অক্ষরে অক্ষরে সত্যি। আমি শুধু টেলিফোনেই গল্প করতাম, তার বেশি কিছু নয়। তবে অনেক সময় অনেক কিছুই দেখতাম যা যা কাউকে বলা যাবে না। মিস্টার দত্তগুপ্ত এই একটা ব্যাপারে বারবার ওয়ার্নিং দিয়েছিলেন। ওর অনেক বাজে ধরনের লোক চেনা জানা ছিল। কেউ বেয়ারাপনা করলে তাকে ঠিক করার ব্যবস্থা ওই লোকগুলোই করত। আচ্ছা, আর কি কি জানো দত্তগুপ্ত সম্পর্কে? দত্তগুপ্ত খুব ছোট মাপে ব্যবসা শুরু করে মাত্র 4 বছরেই সেটাকে বিশাল জায়গায় নিয়ে গিয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের সাথে ওর ক্লোজ কানেকশন ছিল। এইসব ব্যবসায় এই টাইপের কানেকশন না থাকাটাই অস্বাভাবিক। কে জানে, হয়তোবা তাদেরই কেউ দত্তগুপ্তকে খুন করলো কিনা। রিতেনদা, এসব কথা যেন আমাদের দুজনের বাইরে আর কারো কাছে না যায়। তুমি দত্তগুপ্তের কাছে কতদিন ধরে এই পার্ট টাইম কাজ করছিলে? অলমোস্ট 2 বছর। তোমার স্যালারি পেমেন্ট কে করতো? উনি নিজেই। তুমি কোথায় বসে টেলিফোনে গল্প করতে? পার্ক সার্কাসে ওই ফ্ল্যাটে বসে কথা বলতাম। ওখানে একটা ঘরে 5টা টেলিফোন রাখা আছে। আমরা 5 জন মেয়ে সেখানে বসে একসঙ্গে কাজ করতাম। ওদের নাম জানো? না, সবাই ছদ্মনাম ব্যবহার করত। ওরাও আমাকে কঙ্কনা নামেই চিনত। তোমার আসল নাম কে কে জানতো? মিস্টার দত্তগুপ্ত জানতেন, আর জানতেন মিস রোজি। উনি দেখতে কেমন? বেশ ছিমছাম সাদামাটা চেহারা। কাজের খাতিরে অনেক মেকআপ করে থাকতেন, তবে দেখতে খুবই সাধারণ। তাহলে তো আমি রিসিপশনে যাকে দেখেছি তার সাথে একেবারেই মিলে না। আচ্ছা, তুমি কি মাঝ বয়সী কোনো সুন্দরী মহিলাকে চেনো যে ওখানে কাজ করত? চেহারা কিন্তু বেশ গোলগাল। সেও মেকআপ করে থাকে, কোকড়ানো চুল, খুব উগ্র পারফিউম মাখে, আর কণ্ঠস্বর একটু হাস্কি। না, এমন কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না। তোমার সাথে যে 5 জন টেলিফোনে কথা বলতো তারা দেখতে কেমন? না, ওদের চেহারার সঙ্গে আপনার এই ভদ্রমহিলার কোনো মিল নেই। ওই মহিলাকে পেলে অনেক কিছু জানা যেত। কে জানে, হয়তো দত্তগুপ্তকে উনি শেষ করেছেন। কাল আমার দত্তগুপ্তের ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল। আমি আর ওখানে যাব না। না, যেও না। তবে মিস রোজিকে একটা ফোন করে বলো যে তোমার শরীর খারাপ। তখন উনি হয়তো নিশ্চয়ই বলবেন দত্তগুপ্ত মার্ডার হয়েছেন। ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা চালালে তুমি অনেক কিছুই জানতে পারবে। সেগুলো আমাকে বলো। দুজনে ডিসকাস করে যা হোক একটা কিছু রাস্তা খুঁজে বের করব। আমরা চুপচাপ থাকি না, আমাদের ঝামেলা জড়ানোর কি দরকার? তোমার হয়তো ঝামেলায় না জড়ালেও চলবে, কিন্তু আমি অলরেডি ঝামেলায় জড়িয়ে গেছি। ওই মোটা ভদ্রলোক সিঁড়িতে আমাকে দেখেছেন। ফ্ল্যাটের কোথাও না কোথাও আমার আঙুলের ছাপ রয়েই গেছে। এমনকি আমার নামও কোনো খাতায় বা ডায়েরিতে লেখা আছে। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করলে 2-4 দিনের মধ্যেই আমার কথা জানতে পারবে। তখন আমাকে নির্ঘাত অ্যারেস্ট করবে। মা ভাই বোনের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না। চাকরিটাও হয়তো খোয়াতে হবে। দত্তগুপ্তকে কে না কে মার্ডার করেছে
আর দায়টা চেপে যাবে আমার ঘাড়ে। আমি এত সহজে ছেড়ে দেব না বর্ষা। ওই মিস্টেরিয়াস মহিলাকে আমি খুঁজে বের করবই। তুমি আমার সঙ্গে থাকতে পারো, নাও থাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। দিস ইজ মাই গেম। শুধু শুধু তোমাকে বাড়ি থেকে ডেকে এনে ট্রাবল দিলাম। সরি রিতেনদা, আপনি যা ভালো বোঝেন করুন, আমি পাশে আছি। দিস ইজ আওয়ার গেম। পরদিন খবরের কাগজে 3 নম্বর পৃষ্ঠায় খবরটা ছাপা হলো। দত্তগুপ্তের পুরো নাম পিনাকি দত্তগুপ্ত, বয়স 52। ওর বেআইনি ব্যবসা, মাপে অনেক বড়। পুলিশের ধারণা অপরাধ জগতের কেউ ওকে খুন করেছে। এখন সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। এর মধ্যে সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে জলখাবার খাওয়ার সময় আচমকাই টিভির দিকে চোখ পড়ল রিতেনের। হঠাৎ কেউ যেন চাবুক মারল ওর বুকে। এ কি দেখছে ও? টিভির পর্দায় সেই মুখ, সেই মহিলা, ড্রিম ট্যালকাম পাউডারের একটা বিজ্ঞাপনের মডেল। এরকম একটা পাউডারের বিজ্ঞাপনে সেই রহস্যময় মহিলা অভিনয় করেছে। কিভাবে এই মহিলাকে ধরা যায় সেসব ভাবতে ভাবতেই অফিসে গিয়ে যান্ত্রিকভাবে কাজে বসে পড়ল রিতেন। বর্ষা নিজের সিটে বসে কাজ করতে করতে বারবারই ওর দিকে তাকাচ্ছিল। লাঞ্চের সময় ও রিতেনের কাছে এলো। কাগজে নিউজটা দেখেছেন রিতেনদা? দেখেছি। বোধহয় আজ সন্ধ্যাবেলা খাস খবরেও দেখাবে। আজ সকালে অফিসে আসার আগে মিস রোজিকে ফোন করেছিলাম। বডি পোস্টমর্টমে পাঠিয়ে পুলিশ ফ্ল্যাটটা সিল করে দিয়েছে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছে। ফলে ওই ফ্ল্যাটে যাওয়ার কোনো মানে হয় না। মিস রোজি ওর রেসিডেন্সের নাম্বার দিয়ে দিয়েছেন, বলেছেন মাঝে মাঝে খোঁজ নিতে। গুড। এদিকে আমার কাছেও তো ভালো খবর আছে। কি খবর? সেই মিস্টেরিয়াস লেডিকে পেয়ে গেছি। আজ সকালেই টিভিতে দেখলাম। একটা ট্যালকাম পাউডারের মডেল। এবার কি করবেন? কাল ওই পাউডারের কোম্পানি দিয়ে শুরু করব, তারপর কপাল যেদিকে নিয়ে যায় যাব। এখন 2-4 দিন অফিসে আসাটা আমার জন্য আনসার্টেইন। আমি ফোন করে মংপুকে বলে দেব, তুমি হায়না আর নেকড়ের পালের থেকে সাবধানে থেকো। এইসব ঠাট্টা এখন আর ভালো লাগছে না রিতেনদা। আমি কাল আপনার সঙ্গে যাব। না না, এখন নয়, সময় হলে আমিই বলবো। তুমি বরং টাইম পেলে ড্রিম ট্যালকের অ্যাডটা দেখো, আর দরকার পড়লে আমাকে মোবাইলে ফোন করো। ওকে? এখন যাও। সব অস্কার নমিনীদের মাথার খারাপ করার দরকার নেই। ড্রিম ট্যাল্ক তৈরি করে ভারত কসমেটিক্স লিমিটেড। কয়েকটা বড়সড় স্টেশনারি দোকানে ঘোরাঘুরি করে পাউডারের কৌটার গায়ে লেখা কোম্পানির ঠিকানা জোগাড় করে তাদের অফিসে পৌঁছতে খুব একটা কষ্ট হল না রিতেনের। ঠিক পরে একটা ঘিঞ্জি রাস্তায় একটা বাড়ির দোতলায় ওদের অফিস। দোতলায় উঠে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ক্যাচ ক্যাচ শব্দ হলো। সামনের টেবিলে বসা পাকা চুল ভদ্রলোক একটা লেজার থেকে চোখ তুলে তাকালেন। ম্যানেজার ট্যানেজার কোচের কিছু হবে। তাকে অনেক পটিয়ে ভুলভাল গল্প করে তাদের ড্রিম ট্যালকের মডেলের নাম ঠিকানা বের করার চেষ্টা করল রিতেন। ও আগেই বুঝেছিল এর কাছে এত ডিটেল ইনফরমেশন থাকার কথা না, তবু চেষ্টা করে দেখা আর কি। ওই মহিলার কোনো ইনফরমেশন পাওয়া গেল। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে বুড়ো ভদ্রলোক অ্যাড এজেন্সির নাম ঠিকানা বের করে দিলেন। ঠিকানা নিয়ে পুরোনো বাড়িটা থেকে বেরিয়ে এসে রাস্তার ধারের একটা দোকানে বসে কিছু খাওয়া সারল রিতেন। তারপর 1 বোতল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস গলায় ছেড়ে খানিকটা জিরিয়ে আবার বেরিয়ে পড়ল। এখন যেতে হবে ওয়েলিংটন স্কোয়ার অঞ্চলে, স্পেকট্রাম অ্যাডের অফিসে। বাস স্টপে একা একা দাঁড়িয়ে রিতেন যখন দরদর করে ঘামছে, তখন মনে হলো বর্ষাকে নিয়ে এলে ভালোই হতো। ইদানিং মেয়েটাকে বেশ বেয়ারা রকমের মিস করা শুরু করেছে রিতেন। স্পেকট্রাম অ্যাডের অফিসের অবস্থান বিসিএল এর ঠিক উল্টো। ইন্ডিয়ান মিরর স্ট্রিটে ওদের ছোট্ট অফিস। কাঁচ আর প্লাস্টিক দিয়ে দারুণ মড স্টাইলে সাজানো। রিসেপশনে বসা একটি অল্প বয়সী মেয়ে, দেখতে বেশ সুন্দর। মেয়েটার মুখে একটা এসো এসো ভাব আছে। মেয়েটাকে রিতেন একটা ছদ্ম পরিচয় জানিয়ে বলল সে একটা অ্যাড বানাতে চায়, আর তার মডেল হিসেবে ভারত কসমেটিক্সের ড্রিম ট্যালকাম পাউডারের যে মডেল ও তাকিয়ে যায়।
মেয়েটা রিতেনের কথা শোনা মাত্র কম্পিউটারের সামনে চলে গেল। কিছুক্ষণ ঘাটাঘাটির পর সে রিতেনকে ভেতরে গিয়ে মিস্টার করের সাথে দেখা করতে বলল। সে একটা নাকি মিস্টার কর ডিল করেছিলেন। ভেতরের ঘরে গিয়ে ঢুকতেই যেন মিস্টার কর প্রচন্ড ব্যস্ততার মধ্যে অনিচ্ছা সত্ত্বেও জোর করে চোখ তুলে চাইলেন রিতেনের দিকে। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি মিস্টার করের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি? আমি সঞ্জিত কর। বলুন, কি হেল্প করতে পারি? ভারত কসমেটিক্সের ড্রিম ট্যাল্কের অ্যাডটা আপনারা করেছেন? আসলে আমার একটা ছোট কোম্পানি আছে, তার একটা টিভি অ্যাড দিতে চাই। আর তাতে মডেল হিসাবে আমার একজনকেই পছন্দ, তাকেই চাই। তার মানে ড্রিম ট্যাল্কের মডেলকে চাই, তাই তো? নো প্রবলেম। দেখুন তো, এনার কথা বলছেন? হ্যাঁ, এই ভদ্র মহিলা, এই মডেল। ওনার নাম কি? শর্মিলা বোস। গড়পাড়ে থাকেন। আমরা শর্মিলা দি বলি। ওর ডিটেইলস অ্যাড্রেসটা একটু দিতে পারবেন? কেন বলুন তো দাদা? না মানে আমার অ্যাডটার বিষয়ে একটু ডিসকাস করতাম। যা ডিসকাস করার আমাদের সঙ্গে করতে পারেন। জেনারেলি মডেলদের সাথে ক্লায়েন্টদের কথা বলতে দেওয়া হয় না, তাতে কাজের প্রবলেম হয়। ওর সঙ্গে একটু দেখা করা যেতে পারে, জাস্ট একবার। কি ব্যাপার বলুন তো দাদা? আসলে মাইন্ড করবেন না প্লিজ। ওর সঙ্গে আমার এক সময় মানে অ্যাফেয়ার, মানে পরিচয় ছিল। একবার দেখা হলে খুব ভালো হতো। বাহ, এই বয়সেও শর্মিলা দিকে ইয়াং বয়ফ্রেন্ড সামাল দিতে হচ্ছে। উনি আমাদের অফিসে প্রায় আসেন নতুন কাজের খোঁজ নিতে। আজও আসার কথা রয়েছে, আসবেন হয়তো, সময় হয়ে গেছে। আপনি ঠিক জানেন যে ও আসবেই? আসার তো কথা। তার মানে আপনার ওই অ্যাড ফেডের ব্যাপারটা তাহলে ভোগাস। শুধু শুধু আমার টাইম নষ্ট করলেন। না না, সত্যি আমি অ্যাড করতে চাই। ইচ্ছে হলে অ্যাডভান্স নিতে পারেন, তবে বড় অ্যাড না, 10 সেকেন্ডের কুইকি। ঠিক আছে, আপনি রিসিপশনে ওয়েট করুন। শর্মিলা দি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রিতেন রিসেপশনে বসে অপেক্ষা করতে করতে শর্মিলা বোসের কথা ভাবতে লাগলো। আর ভাবলো কি কুক্ষণে যে কৌতূহলের তাড়নায় ও দত্তগুপ্তর ফ্ল্যাটে গিয়ে হাজির হয়েছিল, এখন এই ঘোলা জলের ঘূর্ণি থেকে কিভাবে মুক্তি পাবে কে জানে। তবে এর মধ্যে একটাই লাভ দেখতে পায় রিতেন, যে ও আর বর্ষা একই বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। এর ফলে বর্ষা ওর অনেক কাছাকাছি চলে এসেছে। কিন্তু পরক্ষণেই আবার সন্দেহ হয় রিতেনের, বর্ষা সত্যি ওকে খুব সব খুলে বলেছে তো। এরকম বিপদে পড়লে মাথা ঠিক থাকে না, তখন যাকে তাকে সন্দেহ হয়, নিজেকেই নিজে দোষ দেয় রিতেন। ওর অবস্থাটা বোধহয় তেমনই হয়েছে, নইলে বর্ষাকে সন্দেহ করবে কেন? অফিসের দরজা দিয়ে যখন কেউ ঢুকছিল, ভাবনার ঘোর কেটে যাচ্ছিল রিতেনের। সত্যি কি অদ্ভুত ব্যাপার, শর্মিলা বোসের বদলে কত সুন্দরী মেয়েরাই অফিসটাতে আসছে যাচ্ছে, কিন্তু কেউই রিতেনকে যেন এক চুলও টানতে পারছে না। ওর কাছে যেন ওরা স্রেফ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এখন এই মুহূর্তে শর্মিলা বসে ওর একমাত্র মহান চুম্বক। 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অধৈর্য হয়ে শেষমেশ রিতেনকে উঠে পড়তে হলো। হতাশ মন নিয়ে ও যখন বাড়ির দিকে রওনা দিল, তখন ও জানে না আরেক বিপদ সেখানে ওর জন্য অপেক্ষা করছে। বাড়ি পৌঁছে দরজার কড়া নাড়তে ফ্যাকাশে মুখে ছোট বোন মিলি দরজা খুলে দিল। জানালো থানা থেকে পুলিশ এসেছে, ওর জন্য অপেক্ষা করছে। মা নাকি ভীষণ ভয় পেয়ে গেছে। পকেট থেকে রুমাল বের করে মুখে গলায় বুলিয়ে নিল। ওদের প্রশ্নগুলো মনে মনে কল্পনা করে উত্তর ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেমন যেন দম আটকে আসতে লাগলো ওর। বাইরের ঘরটাতে দুজন বসেছিলেন। টেবিলের উপর চায়ের কাপের পাশে একটা হলদে রঙের ফ্ল্যাট ফাইল। ওদের মধ্যে যিনি বেশ গাট্টা গোট্টাটাই, সে পুরোটা সময় একা কথা বলে গেলেন। আরেকজন যিনি মুখে কুলু পেটে মনের খবর বের করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিতেন ঘরে ঢুকেই ওদের আলতো নমস্কার জানিয়ে বলল, আমার নাম রিতেন মিত্র। বসুন, আপনার জন্য এতক্ষণ ওয়েট করছি। আমি ইন্সপেক্টর সেন, মুচিপাড়া থানায় আছি। আর ইনি করিয়া থানার অফিসার দ্বিজেন বিশ্বাস। এই নাম্বারটা আপনার?
হ্যাঁ, আমার। আপনি গণেশ এভিনিউর সফট কর্পোরেশনে প্রোগ্রামারের চাকরি করেন? হ্যাঁ। পিনাকি দত্তগুপ্তকে আপনি চিনতেন? তা তো, এই নাম আমি এই প্রথম শুনছি। পার্ক সার্কাসের ফ্ল্যাটে আপনি কখনো যাননি? যার নামই শুনিনি তার ফ্ল্যাটে যাবার প্রশ্ন আসছে কিভাবে? সত্যি আপনি মিস্টার দত্তগুপ্তকে চেনেন না? ওর ফ্ল্যাটে কখনো যাননি? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, উত্তরটাও। কেন? ওকে আমার চেনার কথা? চেনার তো কথা, নইলে মিস্টার দত্তগুপ্তের মোবাইল থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে কেন? আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? পিনাকি দত্তগুপ্তকে নিয়ে এত কোশ্চেন করছেন কেন? উনি ওনার ফ্ল্যাটে মার্ডার হয়েছেন। কেসটা আমরা ইনভেস্টিগেট করছি। উনি একটা টেলিফোন মধুচক্র চালাতো, তবে আমাদের কাছে খবর আছে ব্যাপারটা এত ইনোসেন্ট ছিল না। ওর রোরিং বিজনেস ছিল, ক্লায়েন্টের লিস্ট ছিল কয়েক মাইল লম্বা, আর সেই লিস্টেই আমরা আপনার নাম্বার পেয়েছি। দেখুন, আপনারা নিজেই দেখুন, আমার কাছে কিছুদিন আগে এ ধরনের কিছু মেসেজ আসে, কিন্তু আমি কখনো ওদেরকে ফোন করিনি, যাইও নি, আর আমি জানতামও না এই মেসেজটা কে পাঠাচ্ছে। বিশ্বাস করুন, আমার মাথার উপর অনেক ফ্যামিলি বার্ডেন, ইনকামও তেমন নয়। এসব বিলাসিতা আমাদের মতো লোকের কাছে স্বপ্ন, অনেস্টলি বলছি। ওকে মিস্টার মিত্র, আজ আমরা উঠি। আপনি আমাদের না জানিয়ে কলকাতা ছেড়ে যাবেন না, আর আশা করি আপনি আমাদের সত্যি বলছেন। পুলিশ চলে যাবার পর রিতেনের মা রিতেনকে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। রিতেন অনেক কষ্টে বোঝাতে সক্ষম হলো তার ছেলে কোনো অন্যায় করেনি। পুলিশ নিহাইতি সন্দেহের বশে এসেছিল। এখন তাদের সেই সন্দেহ কেটে গেছে, কিন্তু মায়ের আশঙ্কা অনুভব করে রিতেনের চোখে জল এসে যাচ্ছিল। পরদিন আবারও গেল স্পেকট্রাম অ্যাডের অফিসে। রিসেপশনের মেয়েটিকে শর্মিলা বোসের কথা জিজ্ঞেস করতে জানালো যে উনি এখনো আসেনি, তবে তার আসার সময়ও পার হয়ে যায়নি। অতএব রিতেনকে আজও অপেক্ষা করতে হবে। যতক্ষণ অপেক্ষা করতে হয় করবে রিতেন, কিন্তু শর্মিলা বোসকে ও চাই চাই। গতকালের পুলিশে হানার পর ও আরো মরিয়া হয়ে উঠেছে। তবে আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওকে। কিছুক্ষণ পরই বাইরে থেকে কাঁচের দরজা ঠেলে একজন মহিলার ভেতরে এসে ঢুকলেন। ফর্সা গোলগাল চেহারা, কোঁকড়ানো চুল, চোখে সানগ্লাস, এই সেই শর্মিলা বোস। ওকে চিনে নিতে একটু অসুবিধা হলো না রিতেনের। এদিকে রিসেপশনের সোফায় ওকে দেখতে পেয়ে শর্মিলার মুখ সাদা হয়ে গেছে, চোখ পাগলের মতো হয়ে গেছে ভয়। শর্মিলাকে বসে আনতে বেশি সময় লাগলো না রিতেনের। চোখের ইশারাতে ওর সাথে রাস্তায় নেমে এলো। সেখান থেকে সোজা গড়পাড় শর্মিলা বোসের বাসায়। পুরনো বাড়ির একতলায় তার বাস। 1.5খানা ঘরকে জোড়া তালি দিয়ে ফ্ল্যাটের মতো করে নেওয়া হয়েছে। মাস 6 হলো বিয়ে করেছে, তবে সিঁথিতে রঙের ছোঁয়া নেই। একটা প্লাস্টিকের চেয়ারে রিতেনকে বসতে দিয়ে নিজে একটা খাটো তুলে বসল। দত্তগুপ্তকে কে মার্ডার করেছে? আমি জানি না ম্যাডাম, এখন ছেলে মানুষের সময় নয়। পুলিশ যে কোনো সময় এসে আপনার দরজায় কড়া নাড়বে। আমার বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে। দেখুন, এখন 5টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে। ও খুব বদরাগী লোক, হয়তো কি না কি ভেবে উল্টাপাল্টা কিছু একটা করে বসবে। আপনি কি চান আমি এই মুহূর্তে কড়েয়া থানায় ফোন করে আপনার নাম অ্যাড্রেস বলে দেই? তাতে আমি হয়তো মরব, কিন্তু আপনিও বাঁচবেন না। মিস্টার দত্তগুপ্ত 6:30 নাগাদ আমাকে দেখা করতে বলেছিলেন। আমি 6:45 নাগাদ গিয়ে দেখি উনি বিছানায় মরে পড়ে আছেন। বিশ্বাস করুন, অনেস্ট টু গড। আপনাকে ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিল কে? ওই রোগা ফর্সা মতন একটা মেয়ে আমাকে দরজা খুলে দিয়ে সে কোথায় জানি বেরিয়ে গেল। বোধহয় কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল। আবার সেই মেয়েটাকে খোঁজ করে যদি জিজ্ঞেস করি, সেও নিশ্চয়ই একই গল্প শোনাবে। মিসেস বোস, ব্যাপারটা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো হয়ে গেল না? আমি লাস্টবারের মতো বলছি, দিস ইজ নট আ জোক। আমি আপনাকে হেল্প করতে চাই। ডোন্ট মেক মি চেঞ্জ মাই মাইন্ড। দেখুন,
আমি সত্যি সেদিন 6:45 নাগাদ দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিলাম। গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা ইঞ্চিখানেক ফাঁক হয়ে রয়েছে। ভেতরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দেই, কারণ আমি ওর ওখানে অনেক দিন ধরেই যাওয়া আসা করি, তো তাই মনে কোনো ভয় টয় কাজ করেনি। কিন্তু রিসেপশনে কাউকে না দেখে প্রথমে আমার মনে কেমন যেন একটু খটকা লাগে। তারপর ভেতরে গিয়ে দেখি দত্তগুপ্ত বিছানায় মরে পড়ে আছে, ফ্ল্যাটে আর কেউ নেই। তখন ভীষণ ভয় পেয়ে ফ্ল্যাট ছেড়ে বেরোতে যাব, ঠিক তখনই আপনি এসে কলিং বেল বাজান। আমি তখন ভয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। দিশেহারা অবস্থায় কি করব বুঝে উঠতেই পারছিলাম না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দরজাটা খুলে দেই। তারপর তো আপনি সবই জানেন। আপনাকে চিনি না, জানি না, ঠিক কিভাবে কথা বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আপনি সেদিন ওখানে কেন গিয়েছিলেন? মিস্টার দত্তগুপ্তের সঙ্গে আমার একটা বোঝাপড়া ছিল। কিসের বোঝাপড়া? রিতেন বাবু, আমার জীবনটা ছোটবেলা থেকেই নানান ঝড় ঝাপটায় কেটেছে। সেসব কাহিনী আপনাকে শুনিয়ে লাভ নেই। পিনাকি দত্তগুপ্তের ওখানে আমি প্রায় শুরু থেকেই ছিলাম। আমি ওর কাছে সব লেভেলের কাজই করেছি, কিন্তু পরের দিকে শুধু লাস্ট লেভেলের কাজই করতাম। প্রথম অভাবের জন্য পরের দিকে হয়তো স্বভাবেই দাঁড়িয়ে গিয়েছিল, কে জানে। এই করতে করতে সময় গড়িয়ে গেল, বয়স গড়িয়ে গেল। কিন্তু কি আশ্চর্য দেখুন, জীবনটা যখন একেবারে হোপলেস জায়গায় এসে দাঁড়িয়েছিল, যখন সব ফুল ঝরে গেছে, তখনই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটল। কি ঘটনা? আই ফেল ইন লাভ। জনির প্রেমে পড়লাম আমি। কখনো ভাবিনি এরকম বয়স পেরোনো বয়সে আমি আবার প্রেমে পড়ে যাব, তাও আবার আমার চেয়ে কম বয়সী কোনো পুরুষের। কিন্তু জনির কাছাকাছি আসার পর আমার সবকিছু বদলে যেতে লাগলো। ওর সঙ্গে আমার মেলামেশায় কোনো ফাঁক ছিল না। কিন্তু কোথায় ফুর্তি টুর্তি করে কেটে পড়বে তা না, আমাকে বিয়ে করার বায়না ধরলো। আমার মনটাও কেমন জানি হয়ে গেল, রাজি হয়ে গেলাম। কিন্তু বিয়ের পর আমি কাজ বন্ধ করে দেওয়ার কথা বলতেই দত্তগুপ্ত ক্ষেপে গেল। জনি একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি অফিসারের চাকরি করে, আর টুকটাক মডেলিং করে আমিও 2 পয়সা আয় করি। ফলে সংসার চালাতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সেজন্যই ওসব কাজ ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু দত্তগুপ্ত আমাকে ছাড়তে রাজি ছিলেন না। বলতো এতে নাকি তার বিজনেসের ক্ষতি হবে। এমনিতে ভালো লোকই ছিল, কিন্তু বিজনেস নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে সে রাজি ছিল না। উনি আমাকে নানাভাবে ব্ল্যাকমেইল করতে থাকলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কাস্টমারের সাথে তোলা আমার অন্তরঙ্গ কিছু ছবি দেখালেন। ওগুলো আমাকে না জানিয়েই তোলা হয়েছিল। ওগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলেন। কিন্তু আমি তাতে ভয় পাইনি, কারণ জনি আমার লাইফের সব কিছুই জানতো। ভয় না পেয়ে যখন আমি উল্টো প্রতিবাদ করি, তখন ছবিগুলো প্রিন্ট করে পর্নোগ্রাফির বই বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় সে। এমনও বলে ছবির সাথে নাকি আমার নাম ঠিকানাও ছেপে দেবে। আমার সোশ্যাল লাইফ বলে কিছুই থাকবে না। আমি ওকে নানাভাবে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তখন আমি বাধ্য হয়ে নানা ভাইয়ের কাছে যাই। নানা ভাই? কে এই নানা ভাই? দত্তগুপ্তের এলাকাটা ওর দখলে। দত্তগুপ্ত মাসে মাসে 10,000 টাকা করে নানা ভাইকে দিতেন। তো নানা ভাইয়ের কাছে কবে গিয়েছিলেন? এই তো লাস্ট মান্থে। তারপর কি হলো? আমার সব কথা শুনে বললেন কোনো চিন্তা নেই, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি কি নানা ভাইকে টাকা দিয়েছিলেন? না না, কোনো টাকা দেইনি। নানা ভাই কি বলেছিলেন কিভাবে প্রবলেম সলভ হবে? না, বলেননি। উনি মহিলাদের অনেক রেসপেক্ট করতেন।
কিন্তু আপনি কি এটা খেয়াল করেছেন দত্তগুপ্তকে মার্ডার করলে নানা ভাইয়ের ইনকাম মান্থলি 10,000 টাকা কমে যাবে? হ্যাঁ জানি, সেজন্যই তো বুঝে উঠতে পারছি না যে দত্তগুপ্তকে কে মার্ডার করলো। আপনি ফর নাথিং আমাকে সন্দেহ করছেন। আচ্ছা, নানা ভাইয়ের ফোন নাম্বারটা কি আমাকে দিতে পারেন? কেন, কি করবেন? ফোন নাম্বার নিয়ে লোকে কি করে? ফোন করে, আমিও তাই করব। নানা ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে দিন। এই যে নিন, এটা নানা ভাইয়ের এক লোক রশিদের নাম্বার। আপনি ওকে ফোন করে আমার কথা বলবেন, বলবেন আপনি আমার কাছ থেকে নাম্বার নিয়েছেন, কিন্তু আমাকে কিন্তু আবার নতুন করে কোনো বিপদে ফেলবেন না প্লিজ। দত্তগুপ্ত মার্ডার হওয়ার পর আপনি নানা ভাইয়ের সাথে আর যোগাযোগ করেছিলেন? না, পুলিশের অ্যাক্টিভিটিটা একটু থিতিয়ে আসুক, তারপর হয়তো কন্ট্যাক্ট করব। এবার আপনি উঠুন না প্লিজ, জনি এক্ষুনি চলে আসবে। ওকে ওকে, চলি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আর আপনার খোঁজ খবরে নতুন কোনো ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন, কিন্তু দরকার হলেই বলবেন। আমি সব সময় হেল্প করতে রাজি আছি। ও আমার হাজবেন্ড জনি। আর জনি, ইনি মিস্টার মিত্র। একটা অ্যাড ফিল্মে আমাকে দিয়ে কাজ করাতে চান। আজ বিকেলেই স্পেকট্রাম অ্যাডের অফিসে ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে। হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করার জন্যই ওয়েট করছিলাম। ম্যাডাম বলছিলেন আপনি এক্ষুনি চলে আসবেন। অ্যাডের কাজটা পেলে কিন্তু ওকে দেবেন। ওর মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ভালো চান্স পাইনি। তবে যারাই ওকে দিয়ে কাজ করিয়েছে দে গট হুকড। আরে আপনি বসুন না, ওকে চাটা দিয়েছো? আজ অনেক দেরি হয়ে গেছে, আজ আর ওসব না, চলি, আবার দেখা হবে। ওকে দরজা পর্যন্ত ছেড়ে এসো, এর ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নি। দেখা হবে নিশ্চয়ই। আচ্ছা ম্যাডাম, দত্তগুপ্ত কি চুরুট খেতেন? হ্যাঁ, মাঝে মাঝে ওকে চুরুট খেতে দেখেছি। যাই, পরে আপনাকে ফোন করব, আপনিও দরকার হলে ফোন করতে পারেন। বাড়িতে ফিরতে ফিরতে নানা ভাইয়ের লোক রশিদের সাথে কথা বলে পরদিন বিকেলে দেখা করার সময় ঠিক করল রিতেন। এদিকে বর্ষার সাথে ফোনে কথা বলে জানতে পারলো ওকেও থানা থেকে ফোন করে ডেকেছিল, সাথে আর বান্ধবীদেরও। তবে খুব একটা ঝামেলা করেনি, আর ডাকবে বলেও মনে হয় না। পুলিশের ধারণা দত্তগুপ্তকে কেউ বদলা নেওয়ার জন্য খুন করেছে, কোন মাফিয়া ডনও খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। নানা ভাইয়ের সাথে দেখা করার পর সন্ধ্যায় বর্ষাকেও দেখা করতে বলল রিতেন। মোটে 2 দিন দেখেনি বর্ষাকে, অথচ ওর যেন মনে হচ্ছে অনন্তকাল দেখা হয় না। পরদিন বিকেলে রশিদকে পথ দেখিয়ে নানা ভাইয়ের আস্তানায় নিয়ে গেল। নানা ভাইয়ের বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে ভয়ে বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল। মনে মনে ভাবল কে জানে কি আছে কপালে। এরকম একজনের সাথে দেখা করতে যাচ্ছে, কে জানি প্রাণ নিয়ে ফেরত আসতে পারবে তো। রশিদের নির্দেশ মতো ভেতরের দিকে পা বাড়াল রিতেন। ঘরে ঢুকতেই শৌখিন আতর আর মদের গন্ধ নাকে ঝাপটা মারল। ঘরের ঠিক মাঝখানে একটা এক্সিকিউটিভ টেবিলের ওপারে বসে আছে নানা ভাই। রিতেনকে বেশ সাদরেই তিনি সম্ভাষণ জানালেন। শর্মিলা বসের বন্ধু বলে কথা। রিতেনের সমস্যার কথা জিজ্ঞেস করতেই সে পিনাকি দত্তগুপ্তের খুনের ব্যাপারটা বলল, আর এও বলল যে পুলিশ ওকে ইন্টারোগেট করে গেছে, আবারও করতে পারে। ওরা হয়তো মার্ডারের ব্যাপারে ওকেই সন্দেহ করছে। শেষ পর্যন্ত পুলিশ হয়তো ওকেই অ্যারেস্ট করবে। আর এরকম একটা ব্যাপারে লোক জানাজানি হয়ে গেলে ও আর কাউকে মুখ দেখাতে পারবে না। সব শুনে সম্ভবত নানা ভাইয়ের মনে দয়া হলো, আর রিতেন একজন কম্পিউটার প্রোগ্রামার শুনে তার খাতির আরো বেড়ে গেল। তিনি বললেন, ঠিক আছে মিত্রবাবু, এই মার্ডারের ব্যাপারটা আমি দেখছি। ও আমার এক ক্লায়েন্ট থা, তবে আপনার কোনো ভয় নাই। আপনি ভদ্রলোক, তার উপর আবার কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি করেয়া থানায় মেসেজ পাঠিয়ে দেব, কেউ আপনাকে তাং করবে না। নানা ভাইয়ের ওখান থেকে বেরিয়ে এসে রশিদকে একটা ছোট্ট করে থ্যাঙ্কস দিল রিতেন। কিন্তু নানা ভাই যতই আন্তরিক ব্যবহার করুক না কেন, পুরোটা সময়
খুবই অস্বস্তিতে কেটেছে রিতেনের। নানা ভাইয়ের ওই ঘরটাতে তার আরো 3 জন চেলা ছিল। তাদের মধ্যে একজনকে রিতেন কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই তা মনে করতে পারল না। আর সেই ছেলেটিও কেমন যেন সন্দেহের দৃষ্টিতে ওকে দেখছিল, কিন্তু কেন? অন্য কেউ তো ওকে এভাবে অবজার্ভ করেনি, এমনকি নানা ভাইও না। বর্ষার সাথে দেখা করতে জগৎ সিনেমার দিকে হাঁটতে হাঁটতে এই খুনটার সব জটিল অঙ্কগুলো মেলানোর চেষ্টা করছিল রিতেন, কিন্তু কিছুতেই যেন কিছু মিল ছিল না। পিনাকি দত্তগুপ্ত, শর্মিলা বোস, ঘটনার দিন সিঁড়ে বেয়ে ওঠা সেই মোটামতো অবাঙ্গালি ভদ্রলোক, নানা ভাই, বর্ষা ও নিজে, এই খুনের ব্যাপারে কারো গুরুত্বই কারো চেয়ে কম না। কিন্তু এমন কি হতে পারে কেউ সম্পূর্ণ অজানার কারণে পিনাকি দত্তগুপ্তকে খুন করেছে? হতেও তো পারে। ঠিক সেই মুহূর্তেই মনে হলো কোথায় যেন একটা গরমিলের খোঁজ পেয়েছে, তার একটা কথায় যেন খটকা লাগছিল, কিন্তু কি সেই কথাটা? এসব ভাবতে ভাবতে বর্ষা চলে এলো। বর্ষা রিতেনকে দেখে এত খুশি খুশি একটা হাসি দিল যে রিতেনের মনটাই ভালো হয়ে গেল। কিন্তু পরক্ষণেই আবার ভাবলো, না, এখনো খুশি হবার সময় আসেনি, অনেক কাজ এখনো বাকি। বর্ষা, তোমাকে আমি এখন একজনের বাড়িতে নিয়ে যাব, যাবে? কার বাড়িতে? শর্মিলা বোসের বাড়িতে, কাছেই, গড়পাড়ায় থাকেন উনি। হঠাৎ ওর বাড়িতে কেন? একটা ব্যাপারে আমার একটু খটকা লেগেছে, সেই ব্যাপারে একটু কথা বলতে যাব। তুমি সঙ্গে গেলে ভালো হয়। তাছাড়া তুমি তো তাকে কখনো দেখোনি, ওর সঙ্গে আলাপও হয়ে যাবে। আমার কেমন অস্বস্তি হচ্ছে। তোমার কোনো ভয় নেই, আমি তো সঙ্গে আছি। ঠিক আছে, চলুন। আচ্ছা বর্ষা, মিস্টার দত্তগুপ্ত কি চুরুট খেতেন? না, উনি ক্লাসিক খেতেন। আমি নিজে ওনাকে দেখেছি। উনি একদিন মিস রোজিকে আমার সামনে প্যাকেট থেকে বের করে অফার করেছিলেন। মিনিট 10 মধ্যেই ওরা শর্মিলা বোসের বাড়িতে পৌঁছে গেল। ওদেরকে দেখে শর্মিলা বোস ভূত দেখার মতো চমকে উঠলেন। আর শর্মিলা বোস বা বর্ষা দুজনেই যে দুজনের চেনা সেটা বেশ স্পষ্টই বোঝা গেল তাদের চাহনি দেখে। ঘরে ঢোকার পর দুজনকে পরিচয় করিয়ে দিল রিতেন। আজ ভেতরের ঘরে দরজাটা খোলাই ছিল, আর সেখান থেকে একটা ইংরেজি গানের কলি ভেসে আসছিল। জনি বাড়িতে আছে, ওই ঘরে টিভি দেখছে। যাই হোক, আজ নানা ভাইয়ের ওখানে গিয়েছিলেন, কি হলো ওখানে? সেটা পরে বলছি, তার আগে আপনি বলুন, দত্তগুপ্ত কি চুরুট খেতেন? মাঝে মাঝে ওনাকে যেন চুরুট খেতে দেখেছি। ম্যাডাম, আপনি আমাকে মিথ্যে বলছেন কেন? দত্তগুপ্ত চুরুট খেতেন না, ক্লাসিক সিগারেট খেতেন। দত্তগুপ্ত যখন মার্ডার হন তখন আমি ওর ফ্ল্যাটে চুরুটের গন্ধ পেয়েছিলাম। তাহলে চুরুট কে খায়? নিশ্চয়ই আপনি নন। আমি চুরুট খাই। সো ব্লাডি হোয়াট? সো ইট ওয়াজ ইউ। সেটা আমি আজ ঘরে ঢুকেই পরিচিত সেই গন্ধটা পেয়েই কনফার্ম হয়ে গিয়েছি। তো এখন বলো, মার্ডারের ওয়েপনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? সেটা কি তোকে বলতে হবে? Nobody can mess this around with my wife. আমার বউর সাথে পাঙ্গা নিতে আসছিস? দত্তগুপ্ত আমার বউকে ব্ল্যাকমেল করতে চেয়েছে, আর সেই হিসাব আমি জুগিয়ে দিচ্ছি। জনি, জনি ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো না জনি, জনি। ম্যাডাম, জনিকে এখন কিছুক্ষণ বিশ্রাম নিতে দিন, আর সেই ফাঁকে আপনার সাথে কিছু কথা শেয়ার করি। জনি আগে নানা ভাইয়ের দলে ছিল। আপনি কি করে জানলেন? ওই যে ছবিটা দেখে আগের দিন এসে ওই ছবিটা খুব দায়সারা ভাবেই আমার চোখে পড়েছিল। ভালোভাবে লক্ষ্য করে দেখি, কিন্তু আজ নানা ভাইয়ের ওখানে এই ছবিটার একজনকে আমি দেখি, কিন্তু তখন কিছুতেই মনে করতে পারছিলাম না
ওকে আমি কোথায় দেখেছি, আর আপনিও নিশ্চয়ই ওকে জানিয়েছিলেন যে আমি আজ নানা ভাইয়ের সাথে দেখা করতে যাব। তাই ওর দৃষ্টিও ঠিক ওই ঘরের অন্যদের মতো ছিল না। সেখানেই আমার খটকা লাগছিল। আজ এখানে এসে তাই নিশ্চিত হলাম। হ্যাঁ, জনি নানা ভাইয়েরই লোক। ওর হয়ে প্রতি মাসে দত্তগুপ্তের কাছে টাকা তুলতে যেত। সেখান থেকেই আমার ওর সাথে পরিচয়, তারপর ফ্রেন্ডশিপ। ওর রিভলভারটা এখন কোথায়? ওটা জনির না। মিস্টার দত্তগুপ্তকে সাহায্য করার জন্য জনি ওই ছবির ওই বন্ধুর কাছ থেকে রিভলভারটা নিয়েছিল। সেদিনও আমার সাথে পিনাকি দত্তগুপ্তের ফ্ল্যাটে গিয়েছিল, নেহায়েতি ওকে ভয় দেখাতে। বেশ ঠান্ডা মাথাতেই কথাবার্তা হচ্ছিল, কিন্তু হঠাৎ দত্তগুপ্ত আমার নামে একটা নোংরা কথা বলাতে জনির আগে ফেটে পড়ে। ওকে লেফট হ্যান্ড রাইট মারধর করে বিছানায় কাত করে দেয়। তারপর আমি কিছু বুঝে ওঠার আগে মুখে বালিশ চাপা দিয়ে গুলি করে দেয়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। দিশেহারার মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকি আমি। ওকে একরকম ধাক্কা দিয়ে আমি ফ্ল্যাট থেকে বের করে দিই। তারপর তাড়াহুড়ো করে ওর ঘরে সবকিছু খুঁজে আমার ফটোর খামটা বের করি। দত্তগুপ্তের লাইটারটা নিয়ে বাথরুমে চলে যাই। তারপর সব ছবিগুলো পুড়িয়ে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেই। সব কাজ শেষ করতে করতে আপনি এসে কলিং বেল বাজান। পিনাকি দত্তগুপ্ত খুবই নোংরা লোক ছিল। বহু মেয়ের লাইফও শেষ করে দিয়েছে। অতগুলো লাইফের পাশে ওর একটা লাইফের কি দাম আছে বলুন? জনি আমার জন্য নানা ভাইয়ের দল ছেড়ে দিয়েছিল। দল ছাড়তে চাইলে নানা ভাই কাউকে আটকান না, শুধু কন্ডিশন হচ্ছে যেন নানা ভাইয়ের ডার্ক অ্যাক্টিভিটি সম্পর্কে মুখে কুলু পেটে থাকে। তাহলে নানা ভাই বা তার গ্যাংয়ের কেউ তার নামও কোনোদিন উচ্চারণ করবে না। কিন্তু কন্ডিশন ব্রেক করলে তার গল্প শেষ। এবার তাহলে জনির গল্প শেষ, আমার গল্পও শেষ। বিশ্বাস করুন রিতেন বাবু, জনিকে আমি ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে। আপনার সাথে যেসব মিথ্যা কথা বলেছি তা শুধুমাত্র জনিকে বাঁচানোর জন্য, আমাদের সংসারটা বাঁচানোর জন্য। আর এর বিনিময়ে আমার যা যা করার প্রয়োজন আমি তাই করতে রাজি আছি। কিন্তু আমি জনিকে ছেড়ে থাকতে পারবো না, বিশ্বাস করুন। উঠুন উঠুন ম্যাডাম। দেখুন, পুলিশকে আমি কিছু জানাবো না, আপনাকে কথা দিলাম। পুলিশ যদি আমাকে 1000 প্রশ্ন করে তাহলেও আমি বলবো না যে আমি আপনাকে খুঁজে পেয়েছি। আপনি এখন জনিকে একটু অ্যাটেন্ড করুন, পরে ওকে সব বুঝিয়ে বলবেন। আমরা এখন আসি। শর্মিলা কৃতজ্ঞতা ভরা চোখে রিতেনের দিকে তাকিয়ে রইলেন। শর্মিলা আর জনির প্রতি রিতেনের কেমন যেন মায়া কাজ করছিল। ওদের প্রতি, অথবা ওদের উদার প্রেমের প্রতি, হয়তোবা ওদের এই ছোট্ট ঘরটার প্রতি যে ওরা অনেক অভাব আর চাহিদা দিয়ে সাজিয়েছে, অথবা ওদের অনেক কষ্ট করে বেঁচে থাকার প্রতি এক মায়া থেকে রিতেন ওদের ক্ষমা করে দিতে চাইল। আর ওর মন বলে নানা ভাই থানায় বলে দিলে ওকে আর কেউ কোনোদিন ধরতে আসবে না, আর ওর কাছে আসতে না পারলে বর্ষা বা শর্মিলা পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। এখন আপাতত বর্ষার কথাটাই মেনে নেয় রিতেন। থাক না, পুলিশ যা করার করুক, ওরা আর এর মধ্যে না জড়ালেই হল। সত্যিটা তো জানা হয়েই গেছে। বর্ষাকে বাড়ি পৌঁছে দিতে দুজনে একটা ট্রামে উঠল। ট্রামের দিকের একজোড়া সিটে দুজন পাশাপাশি বসা। হঠাৎ বর্ষা একটা গভীর নির্ভরতার হাত রাখল রিতেনের হাতে। রিতেন ভাবল, সে কি বর্ষার কাছে এখনো একজন অস্কার নমিনি? মনে হয় না। কুয়াশা। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশা। আজকের কুয়াশার কাহিনীর নাম ছিল murder.com। মূল গল্প অনিশ দেব এবং রূপান্তর করেছেন শেগুফ।